আমন্ত্রণ দুপুরের এসটিভি সংবাদে, সঙ্গে আছি আমি আলবেলি আফিফা। শুরুতেই শিরোনাম। কক্সবাজারের কুতুবদিয়ায় ট্রলার ডুবির ঘটনায় ৮ জনের মৃতদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ৪২ জন। এখনো চলছে কোস্টগার্ডের অভিযান। ২০ দলীয় জোটের টানা অবরোধ অব্যাহত, ঝুঁকি আর জীবিকা সংকটের দিশেহারা হয়ে পড়েছেন পরিবহন মালিক শ্রমিকরা। এসএসসি পরীক্ষার সময় রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের আহ্বান, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। যাত্রাবাড়িতে উন্মুক্ত বর্জ্য ব্যবস্থাপনায় দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী ও যাত্রীরা, মামলার কারণে কাজ ব্যাহত হচ্ছে দাবি সিটি কর্পোরেশনের। কক্সবাজারে কুতুবদিয়ায় ট্রলার ডুবির ঘটনায় ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো কারোর পরিচয় জানতে পারেনি কোস্টগার্ড। সকাল থেকে দুপুর পর্যন্ত কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণ পয়েন্ট থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এসিটিভিকে মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের কুতুবদিয়া স্টেশন কমান্ডার তারেক মোস্তফা। কোস্টগার্ডের দুটি উদ্ধারকারী জাহাজ এই অভিযান চালাচ্ছে। নিহত ৮ জনের মৃতদেহ ছাড়াও জীবিত উদ্ধার করা হয়েছে ৪২ জনকে। বৃহস্পতিবার সকাল 10:30টায় অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের বঙ্গোপসাগরে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবে যায়। এ সময় সাঁতার কেটে এবং অন্যান্য ট্রলারের সহযোগিতায় ৩৯ যাত্রী উদ্ধার করে। এ ব্যাপারে বিস্তারিত জানতে কথা বলছি কোস্টগার্ডের কুতুবদিয়া স্টেশন কমান্ডার তারেক মোস্তফার সঙ্গে। তারেক মোস্তফা, ৮ জনের মৃতদেহ উদ্ধার করেছেন আপনারা, তো জীবিত উদ্ধার করা হয়েছে ৪২ জনকে। আপনাদের এই অভিযান আর কতক্ষণ চলবে? আজকে আমরা সকাল 7টা থেকে শুরু করছি এখানে আমরা উদ্ধার অভিযান। সারা রাত্রই আমরা চেষ্টা করছি ওই বোটটাকে টেনে তীরে তোলার জন্য। তীরে আমরা নিয়ে সক্ষম হয়েছি। তীরে নেওয়ার পরে এখন যে জোয়ারের পানিটা ওর ভিতরে যে পানি ছিল, পানিটাকে অপসারণ করা হয়েছে। এখন আমরা মৃতদেহ খুঁজে পাইছি 7টা লাশ আমার কাছে এখন ডেড বডি আমার বোটে আছে। আর ওখানে যারা ওই বোট থেকে যারা নিয়ে আসতেছে, ছোট ছোট বোট দিয়ে যাওয়া সম্ভব। ওখানে তীরের কাছাকাছি যেহেতু আমার বোটটা বড়, ওখানে যাওয়া সম্ভব হয়নি। তা আমরা ছোট বোট পাঠাইছি ওখান থেকে লাশগুলো আনার জন্য। বাকি লাশগুলো আনলে বলতে পারবো যে কতগুলো লাশ আরো আছে। জনাব তারেক মোস্তফা, আপনি আমাদেরকে আরেকটি বিষয় জানান যে মৃতদেহগুলোর কোনো পরিচয় পাওয়া গেছে কিনা, আর মৃতদেহগুলো কটা নাগাদ উপকূলে নিয়ে আসতে পারবেন? আমাদের এই লাস্ট আবার যখন এগুলো রেখে আমাদের ওই বোটটা ওখানে আরো লাশ আছে কিনা শনাক্ত করার জন্য গেছে। বাকিগুলো জনাব তারেক মোস্তফা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবার অবরোধের খবর। সারা দেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধ চলছে। এদিকে নাশকতা বন্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ২০৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে অবরোধের ২৫তম দিনে সকাল থেকে এখন পর্যন্ত তেমন কোনো নাশকতা ও সহিংসতার খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। সকালে করইতলা থেকে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম বদরুজ্জামান খসরুর সমর্থকরা বিক্ষোভ মিছিল করে ঢাকার নারায়ণগঞ্জ লিং রোড অবরোধের চেষ্টা করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। পরে পুলিশ এলে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ ও র্যাব। অবরোধে নাটোরে তেমন কোনো প্রভাব পড়েনি, স্বাভাবিক রয়েছে যান চলাচল। গণতান্ত্রিক ধারায় ফিরে এসে নাশকতা বন্ধ করে আইনের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত গণতন্ত্র ও সংলাপের জন্য বেগম খালেদা জিয়া অনুপযুক্ত, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির জাতীয় কমিটির সভায় এই মন্তব্য করেন তথ্যমন্ত্রী। যতক্ষণ পর্যন্ত না বেগম খালেদা জিয়া নাশকতা, অন্তর্ঘাত এবং আগুন দিয়ে মানুষ পড়ানোর ঘটনা সম্পূর্ণরূপে বন্ধ না করছেন, যতক্ষণ পর্যন্ত না উনি বাংলাদেশের আইনের কাছে আত্মসমর্পণ না করছেন, ততক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়া গণতন্ত্র এবং সংলাপের জন্য অনুপযুক্ত। জীবন জীবিকা নিয়ে দোটানায় পড়েছেন দেশের লাখ লাখ পণ্য পরিবহন শ্রমিক মালিক। রাস্তায় নামলে জীবন ঝুঁকি, না নামলে জীবিকার সংকট।
হরতাল অবরোধের নির্মম আতঙ্কে এখন উভয় সংকটের দিশেহারা হয়ে পড়েছেন দেশের মোটর পরিবহন মালিক শ্রমিকরা। বিএনপি জামাত জোটের টানা হরতাল অবরোধের প্রভাব ঠেকানো এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কাস্টমস কর্তৃপক্ষের কাছে। বাতেন বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। 20 দলীয় জোটের টানা 25 দিনের হরতাল অবরোধে দগ্ধ হয়েছে প্রায় 130 জন। রংপুরের ট্রাক চালক আব্দুর রশিদ ও হেলপার বকুল দেবনাথ সহ সারা দেশে নিহতের সংখ্যা 37। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের অধিকাংশই পণ্য পরিবহন শ্রমিক। লাগাতার নৃশংসতায় জিম্মি হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা। তারপরও পেটের তাগিদে জীবনের ঝুঁকি নিয়েই রাস্তায় নামতে হচ্ছে। পুলিশ তো সবাই চিনে না কে খারাপ কে ভালো মন্দ, কে কার গায়ে লেখা আছে কে খারাপ কে মন্দ। 600-700 ড্রাইভার কর্মরত আছে, ড্রাইভার হেল্পার মিলে প্রায় 1500 হেল্পার ড্রাইভার কর্মরত আছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হলে গিয়ে দেখা যায় মালামালের বিরাট স্তূপ। পণ্য পরিবহনে মারাত্মক ঝুঁকি থাকায় অনেকেই রাস্তায় নামতে নারাজ। দঙ্গের ভিতরে আছি, গাড়ি গেলে গাড়ি কি আর ফেরত আসবে কিনা এটা নিশ্চয়তা নাই। মারা যাইতে পারো, আমরা যদি ঘরে বসে থাকি আমরা খাইতে পারো। কর্তৃপক্ষ এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিলেও এই পরিস্থিতির অবসান চান তারাও। অফিসারদেরকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করছি। বিমানবন্দরের সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও তাদেরকে আমরা এক্সট্রা ডিউটি দিয়ে সারাক্ষণিক একটা সার্ভিলেন্স আমরা বজায় রাখার চেষ্টা করছি। ফলাফলও পাওয়া যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও সন্ত্রাসীদের গায়ে কোনো ভিন্ন রং না থাকায় নিরুপায় কর্তৃপক্ষ। এখানে আইন প্রয়োগকারী সংস্থা যেগুলো আছে, আমাদের বিমানবন্দর থানা, আর্মস ব্যাটালিয়ন পুলিশ, র্যাব এবং অন্যান্য সংস্থা আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করেন। নাশকতাকারীদের ব্যাপারে বরাবরের মতো কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী। যেই অপরাধটা যেটার মধ্যে পড়বে, আর এমন অপরাধ যদি হয় যে তিনটার মধ্যেই পড়বে, তাহলে সবগুলিতেই তাদের বিরুদ্ধে অভিযোগ হবে। মহাসড়কের ভয়াবহ এই আতঙ্ক নিয়ন্ত্রণ না হলে একদিকে কোটি কোটি টাকার লোকসান যেমন গুনতে হবে, তেমনি শ্রমিকদের আর্তনাদে আরো ভারী হয়ে উঠবে দেশের পরিবেশ। বাতেন বিপ্লব, এসএটিভি, ঢাকা। অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিক ও কর্মজীবীরা। দৈনিক আয়ের উপর নির্ভরশীল এসব মানুষ শিকার হচ্ছেন প্রশাসনিক হয়রানির, যা ভোগান্তিতে যোগ করেছে নতুন মাত্রা। বিস্তারিত জুনায়েদ আলী সাকির প্রতিবেদনে। আর আমরা জীবন বাজি রেখে গাড়ি চালাইতেছি, আর এখন আমাকে উল্টো বিলে লড়াই। মাওয়া ঘাট থেকে শুরু করিয়া গোপালগঞ্জ পর্যন্ত প্রত্যেকটা হাইওয়ে, প্রত্যেকটা পুলিশ, প্রত্যেকটা সার্জেন্ট সিগন্যাল দিয়ে টাকা লয়। পারবেন আর কিছু করতে? বর্তমান রাজনৈতিক অস্থিরতার জাতাকলে পিষ্ট এই গাড়ি চালক জানাচ্ছিলেন হয়রানির কথা। দৈনিক আয় গিয়ে ঠেকেছে শূন্যের কোটায়। এর সাথে মরার উপর খড়া ঘায়ের মতো বেড়ে গেছে প্রশাসনিক হয়রানি। ভাঙচুর করতেছে, ভাঙচুর পরে নেক্সট আসে গাড়ি পুরা শেষ, ফায়ার সার্ভিস আগুন নিভায়, ঠিক আছে, ভাঙচুর শেষ, পুলিশ আসে। টিবইরে 500 টাকার লইয়া দেয় 1000 টাকা, নাহলে কইব রিকুয়েশন করুম, নাহলে কইব হ্যাকার করুম, নাহলে তোর গাড়ি ওজন বেশি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগের পাশাপাশি জনগণকে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু তাতেও ভরসা নেই নিম্ন আয়ের মানুষের। 500-1000 টাকা পাইতাম, অন্তে ভাই কোনোদিন 50টিও দেয় না। মালিকা হাটকি দিয়া বাসার দিকে যাইয়া, আর কালকে রাস্তায় গেছি মতন গ্লাসটা ভাঙিয়ে লাইলো। বেশি শিকার হচ্ছেন পরিবহন ব্যবসায়ীরা। যারা গাড়ি ঘোড়া নিবে তারাও কিন্তু একটা বিভ্রান্তি আছে, তারা ওই কারণে আমাদের অনেক গাড়ি বসা এই জায়গায়। বর্তমান পরিস্থিতি নিরসনে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় পৌঁছানোর তাগিদ শ্রমিক মালিক সবার। জুনায়েদ আলী সাকি, এসএটিভি, ঢাকা। এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল, অবরোধ ও নাশকতা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা। সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান বলেন, 2 ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, কিন্তু দেশে হরতাল, অবরোধের নাশকতা চলায় শিক্ষার্থীরা ঠিকমতো প্রস্তুতি নিতে পারছে না। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে হরতাল, অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি থেকে বিএনপিকে সরে আসার আহ্বান জানান তারা। যে এই শিক্ষার্থীরা কিন্তু কোনো দল, কোনো গোষ্ঠীর নয়, তারা কিন্তু জাতির সম্পদ, এই দেশের সম্পদ, এবং তারা এখনো রাজনীতি ঠিক বুঝে উঠতে পারেনি। তারা এখনো যে শিক্ষানবিশ হিসাবে আছে, ক্রমান্বয়ে তাদেরকে বিনির্মাণ করবে তারা। ফলে আমার মনে হয় যে এটি সকলের স্বার্থেই প্রয়োজন। এদিকে রাজনৈতিক অস্থিরতায় সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে
খুলনা অঞ্চলের প্রায় ১.৫ লাখ পরীক্ষার্থী। উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরাও। তবে কঠোর নিরাপত্তা সহ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের সকল প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। সুনীল দাসের প্রতিবেদন, ছবি তুলেছেন রকিবুল ইসলাম মতি। 2 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় খুলনা বিভাগের 10 জেলায় এবার অংশ নিচ্ছে 1,29,100 শিক্ষার্থী। কিন্তু 20 দলের অবরোধকে ঘিরে নাশকতায় সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে তারা। এছাড়া নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠান নিয়েও রয়েছে শঙ্কা। প্রিপারেশন নিছি, কিন্তু পরীক্ষা যে সুষ্ঠুভাবে রুটিন অনুযায়ী হবে নাকি সেই বিষয়টা এখনো জানি না। দেশের যে অবরোধ হরতাল, তাতে আমাদের পরীক্ষার অনেক সমস্যা। সন্তানদের পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে যাতায়াত ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় আছেন অভিভাবকরাও। হরতাল অবরোধে আমাদের যে সন্তানরা কিভাবে আমরা তাদেরকে সেন্টারে নিয়ে যাব। আমি আমার সন্তানকে নিয়ে স্কুলে নিয়ে যাব, নিয়ে আসবো, সেইটাও কিন্তু একটা ভয়ভীতি সবসময়ের জন্য থাকে। তবে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে কেন্দ্রে ও পথে পথে নিরাপত্তার সব প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আগামী 2 তারিখে সুষ্ঠুভাবে পরীক্ষা হবে বলে আমরা আশা করছি। প্রতি কেন্দ্রে আমাদের ম্যাজিস্ট্রেট থাকবেন, পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স নিয়োজিত থাকবেন। তাছাড়া রাস্তায় সবসময়ই বিজিবির টহল থাকবে, পুলিশ ফোর্স থাকবে। পরীক্ষার সময় হরতাল অবরোধ প্রত্যাহার সহ রাজনৈতিক দলগুলোকে ধ্বংসাত্মক কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান অভিভাবকদের। সুনীল দাস, এসএটিভি, খুলনা। এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ করতে 2 দিনের মধ্যে খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহার করতে হবে, নয়তো কঠোর সিদ্ধান্ত নেবে সরকার। এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই 2 দিনের মধ্যে আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আপনি কঠিন সিদ্ধান্ত না নিতে পারলে আমাদেরকে, সরকারকে কঠিনতর সিদ্ধান্ত নিয়ে ভয় ভীতি শূন্যভাবে যাতে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরকে মোদী সরকারের কূটনৈতিক সফলতার বড় অর্জন হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, বিশেষ করে নরেন্দ্র মোদীর আতিথেয়তায় বেশ কয়েক মাস ধরে শীতল ভারত মার্কিন সম্পর্ক একটু হলেও সুদৃঢ় হলো। এতে লাভবান হবে দুদেশই। তবে ভারতের আগে মিয়ানমার সফর করলেও বারাক ওবামার বাংলাদেশে না আসা সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছেন তারা। এক্ষেত্রে বর্তমানে অস্থির রাজনৈতিক পরিবেশকেই তারা বড় বাধা মনে করেন। লাবণ রহমানের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে 10 বছর ভিসা দেয়নি অন্যতম ক্ষমতাধর যুক্তরাষ্ট্র। কিন্তু ক্ষমতায় আসার 1 বছর না যেতেই সেই মোদীর আমন্ত্রণেই ভারত সফর করে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রোটোকল ভেঙে এভাবেই ওবামাকে জড়িয়ে ধরে স্বাগত জানান ভারতীয় প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, সফরের পুরোটাই দুদেশের রাষ্ট্রপ্রধানকে দেখা যায় দীর্ঘদিনের বন্ধুসুলভ আচরণে। একান্ত এমন আলোচনায় সেরে ফেলেন দুদেশের বাণিজ্য সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়। তার ব্যক্তিগতভাবে তার প্রতি যে বিরূপ মনোভাব মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ করেছিল, সেটা তিনি মনে না রেখে মার্কিন যুক্তরাষ্ট্রকেই মনে করেছেন তার আগামী দিনের প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রই তার সাথে সহযোগী হতে পারে। এক হচ্ছে ভারতের বাজার বড়, দ্বিতীয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সামর্থ্য আছে। কাজেই এই দিক থেকে আমার ধারণা দুদিকে লাভবান হওয়ার একটা সুযোগ আছে। তার গত কদিন আগে তো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘুরে গেলেন, তার কিছুদিন আগে তো জাপানিজ প্রধানমন্ত্রী ঘুরে গেলেন, তার কিছুদিন আগে চীনের প্রেসিডেন্ট ঘুরে গেলেন। তাহলে এই নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন কত মাস সময় হলো? 1 বছর হয়নি। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের কর্তৃত্ব ধরে রাখতে এখন মার্কিনীদের তীক্ষ্ণ দৃষ্টি দক্ষিণ এশিয়ার দিকে, যার কারণে দ্বিতীয়বারের মতো ওবামা ছুটে এসেছেন ভারতে। এর আগে দুবার সফর করেছেন পাশের দেশ মিয়ানমার, কিন্তু বাংলাদেশে নয় কেন? এটা তো আমাদের পলিসি মেকারদের বড় ব্যর্থতা। কারণ ওবামা 2বার মিয়ানমারে গেল, অনেকটা আমাদের আকাশসীমা পার হই, আবার ভারতেও আসলো, কিন্তু একেবারে কাছের দেশ বাংলাদেশে আসলো না। আমরা যে ধরনের রাজনৈতিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জায়গায় ওবামা কেন অন্য কারোই কি আগ্রহ আসবার খুব একটা আগ্রহ থাকবে?
তো সেই জায়গাটাই আমাদেরকে চিন্তা করতে হবে যে উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলার মতো সক্ষমতা রয়েছে বাংলাদেশের। বিশ্বে অনেক ক্ষেত্রেই মডেল এই দেশের অর্জনও কম নয়, কিন্তু অন্যান্য দেশ যখন পারস্পরিক সহযোগিতায় অর্থনৈতিকভাবে আরো শক্ত অবস্থানে যাওয়ার চেষ্টায় ব্যস্ত, তখন বাংলাদেশ হিমশিম খাচ্ছে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা নিরসনেই। নিজেদের দিকে নিজেদের একবার দেখতে হবে, নিজেদেরকে চিনতে পারলেই হয়। লাবন রহমান, এসএটিভি, ঢাকা। রাজধানীর অন্যতম প্রবেশ পথ যাত্রাবাড়ি চৌরাস্তার মাঝেই উন্মুক্তভাবে বর্জ্য ব্যবস্থাপনা করছে সিটি কর্পোরেশন। দুর্গন্ধে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে পথচারী ও যাত্রীরা। তাদের অভিযোগ, দুর্গন্ধের পাশাপাশি রোগ জীবাণু ছড়াচ্ছে ডাস্টবিনগুলো, কিন্তু উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। তবে সিটি কর্পোরেশন বলছে মামলার কারণে বেশ কটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তৈরি করা যাচ্ছে না। আদালতের নির্দেশের পর এগুলো তৈরি করা গেলে নগরবাসীর এই ভোগান্তি থাকবে না বলেও আশ্বস্ত করছে নগর কর্তৃপক্ষ। ফিরোজ হাসানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার জালালি। দেশের দক্ষিণ, পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলীয় জেলাগুলোর থেকে সড়ক পথে রাজধানীতে ঢোকার অন্যতম প্রবেশপথ যাত্রাবাড়ি মোড়। রাজধানীর গুরুত্বপূর্ণ 8টি রাস্তার সংযোগস্থল এটি, তাই দিনরাত যাত্রাবাড়ি মোড় হয়ে প্রতিদিন চলে হাজারো গাড়ি। জীবন আর জীবিকার জন্য লাখো মানুষ ছুটে চলেন এই পথ দিয়েই। কিন্তু রাস্তার মাঝখানেই খোলা ডাস্টবিনে চলছে আশপাশ এলাকার বর্জ্য ব্যবস্থাপনা। যাত্রীদের অভিযোগ, উন্মুক্ত পদ্ধতির কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ। মশা মাছির মাধ্যমে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। তো এখান থেকে বাসে উঠি, এখানে গন্ধে দাঁড়ানো যায় না। অনেক সময় আমাদের খালি পেটে থাকলে বমি চলে আসে। প্রতিদিন এখান থেকে যেতে হচ্ছে, আর এই গন্ধ তো থাকছেই। পথচারীরা জানান উপায় নেই, তাই এড়াতে পারেন না এই পথ। কর্তৃপক্ষের উপর ক্ষোভও অনেক। পুলিশের একটা টিম এখানে সবসময় কাজ করে, দুর্গন্ধের কারণে এই কাজের বিভিন্ন ধরনের বিলম্ব সমস্যা হয়। এমন বাজে অবস্থা, দাঁড়ানো যাচ্ছে না গাড়ির জন্য, ওয়েট করতে গেলে গায়ে নাকে কাপড় দিতে হচ্ছে। শ্রমিকরা জানিয়েছেন ডাস্টবিনগুলো রাস্তার অনেকটা জায়গা দখল করে রাখায় যানজট এবং দুর্ঘটনা লেগেই থাকে। তো এখানে জ্যামজট লেগে থাকে, আর আমাদের এখানে সমস্যা, এগুলো সরাই দিলে এখানে দুর্গন্ধ থাকবে না। 2005 সালের জায়গা গবেষণার বরাত দিয়ে সিটি কর্পোরেশন বলছে প্রতিদিন 300 গ্রাম ময়লা ফেলছে প্রতিজন নগরবাসী, যার পরিমাণ এখন বেড়েছে আরো কয়েক গুণ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রতিদিন 2.5 থেকে 3,000 টন বর্জ্য তৈরি হয়, যার 3 ভাগের 2 ভাগ ব্যবস্থাপনা করতে পারে তারা। তবে মামলার কারণে অনেকগুলো সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তৈরি করতে না পারায় ব্যাহত হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন যেটা বলি তৈরি করব, তার মাধ্যমে আমাদের সব কন্টেনারগুলো সেখানে থাকবে। এই রিভিউর আওতায় আমরা 7টা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণাধীন আছে, এর মধ্যে আমরা 3টে ইতিমধ্যে কাজ শুরু করতে পেরেছি। আরো খারাপ অবস্থা সৃষ্টি হওয়ার আগেই কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন সবাই। ময়লা আর আবর্জনার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাজধানীর এই গুরুত্বপূর্ণ প্রবেশপথ। তাই যাত্রাবাড়ি মোড় থেকে ময়লা অপসারণের দাবিও জানিয়েছেন সবাই। এই এলাকার মতো আপনার এলাকার সমস্যা আর নাগরিক বঞ্চনার কথা জানান আমাদের। এই শহরের মাধ্যমে প্রতি শুক্র ও শনিবার আপনার কষ্টের খবর আমরা তুলে ধরব এসএটিভি পর্দায়। দেলোয়ার জালালি, এসএটিভি, ঢাকা। দুপুরের এসএটিভি সংবাদে এই পর্যায়ে দিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক যাত্রীবাহী টেম্পোর সংঘর্ষে নিহত 4, আহত কমপক্ষে 5 জন। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। দেখছেন দুপুরের এসএটিভি সংবাদ। দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে পেট্রোল বোমা হামলার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। কেরানীগঞ্জের নোয়াদ্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, গ্রেফতার হওয়া সবাই ছাত্রদল কর্মী। দলীয় নেতাদের নির্দেশেই তারা এই হামলা চালায়। পেট্রোল বোমা হামলার মূল পরিকল্পনাকারী স্থানীয় বিএনপি নেতা পাভেলকে গ্রেফতার করলেই নির্দেশদাতাদের পরিচয় পাওয়া যাবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে এই ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, বিস্তারিত তথ্য পাওয়ার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 1 লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণ ঠিকাদার অলি মোহাম্মদ সহ তার 5 শ্রমিককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
রাজধানীর মোহাম্মদপুরের 7 মসজিদ হাউজিং এর 5 নম্বর সড়কে সকালে এই ঘটনা ঘটে। আহত ঠিকাদার অলি মোহাম্মদের অভিযোগ, সকালে স্থানীয় সন্ত্রাসী বাবলু ও মুসা সহ 4-5 জনের একটি দল চাঁদার জন্য ডেকে পাঠায় পাশের রিকশা গ্যারেজে। অলি চাঁদা দিতে না চাইলে তাকে বেধড়ক লাঠিপেটা করে চাঁদাবাজরা। একই সময়ে পাশের 7তলা একটি ভবনের গ্লাসে ইট ছুঁড়ে সেখানেও ভাঙচুর চালায় বাবুল ও মুসার লোকজন। ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও যাত্রীবাহী টেম্পুর সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন, আহত কমপক্ষে 5 জন। সকাল 6টার দিকে দুধসরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের আশ্রয়ন আবাসনের কাছে টেম্পুটি পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় যাত্রীরা ছিটকে রাস্তায় পড়লে ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সেখানেই মারা যান 4 জন। পরে স্থানীয়রা এবং দমকল বাহিনী আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরের এসিটিভি সংবাদে এই পর্যায়ে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরে এসে থাকছে। মিশরের সিনাই উপত্যকার উত্তরে আইএস জঙ্গিদের আলাদা হামলায় কমপক্ষে 27 সেনা নিহত, আহত 62 জন। দেখছেন দুপুরের এসিটিভি সংবাদ। মিশরের সিনাই উপত্যকার উত্তরে আইএস জঙ্গিদের আলাদা হামলায় 27 সেনা সদস্য নিহত হয়েছে, আহত 62 জন। বৃহস্পতিবার রাতে সিনাইয়ের রাজধানী এল আরিস শহরে এসব হামলা হয়। পুলিশ জানিয়েছে, আরিস শহরের সেনা ঘাঁটি ও পুলিশের সদর দপ্তর লক্ষ্য করে গাড়ি বোমা বিস্ফোরণ ও গোলা নিক্ষেপ করেছে জঙ্গিরা। এছাড়া গাজা সীমান্তের রাফা শহরে অপর এক গাড়ি বোমা বিস্ফোরণ হয়। এদিকে হামলার দায় স্বীকার করেছে আইএস সমর্থিত মিশরের জঙ্গি গোষ্ঠী আনসার বেত আল মাকদিস। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককে ফাইনালে উঠেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। সেমিফাইনাল ম্যাচে তিনি হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে। টুর্নামেন্টে চতুর্থবারের মতো ফাইনাল খেলতে রোববার টেনিস কোর্টে নামবেন মারে। তবে সেমিফাইনালের লড়াইয়ে টাইব্রেকে প্রথম সেট হেরে যান বার্ডিচের কাছে। ঘুরে দাঁড়াতে সময় নেননি অ্যান্ডি মারেও। দ্বিতীয় সেট 6-0 গেমে হারান বার্ডিচকে। পরের 2 সেট 6-3 এবং 7-5 ব্যবধানে জিতে ফাইনালে নাম লেখান মারে। এর আগে 2010, 2011 এবং 2013-তে অস্ট্রেলিয়ান ওপেনার ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি এই ব্রিটিশ তারকার। দ্বিতীয় সেমিফাইনালে নোভাক জোকোভিচ এবং ভাভরিঙ্কার মধ্যে বিজয়ীর সঙ্গে ফাইনাল খেলবেন অ্যান্ডি মারে। শেষ করব দুপুরের এসিটিভি সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। কক্সবাজারের কুতুবদিয়া ট্রলারডুবির ঘটনায় 8 জনের মৃতদেহ উদ্ধার, জীবিত উদ্ধার 42 জন। এখনো চলছে কোস্টগার্ডের অভিযান। 20 দলীয় জোটের টানা অবরোধ অব্যাহত, ঝুঁকি আর জীবিকা সংকটের দিশে হারা হয়ে পড়ছেন পরিবহন মালিক শ্রমিকরা। এসএসসি পরীক্ষার সময় রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের আহ্বান, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। যাত্রাবাড়িতে উন্মুক্ত বর্জ্য ব্যবস্থাপনায় দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী ও যাত্রীরা, মামলার কারণে কাজ ব্যাহত হচ্ছে দাবি সিটি কর্পোরেশনের। এই ছিল দুপুরের এসিটিভি সংবাদে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।